মানুষ নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। প্রবল স্রোতের কারণে ক্ষতিগ্রস্ত এলাকার সমস্যা, হেলিকপ্টার দিয়ে অবতরণ কঠিন হয়ে পড়ছে। একবার ছবিটা দেখায়, কি ভয়ঙ্কর ছবি। একের পর এক এলাকা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আসছে। বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হচ্ছে। ত্রিশুলী নদীর দিকে প্রবাহিত ভতেকশী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দা, তাদের সতর্ক করা হচ্ছে। উঁচু স্থানে সরে যাওয়ার কথা বলা হচ্ছে। একের পর এক প্রচুর মানুষ নিখোঁজের খবর আসছে। মৃত্যুর খবরে মিলছে 8 জন আপাতভাবে, কিন্তু সংখ্যাটা যে বাড়বে আশঙ্কা করাটা ভুল নয়। একেবারে এখনকার পরিস্থিতি একটু জানার চেষ্টা করবো, যে আপডেট আমরা পাবো। ঝিলম দেব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি। ঝিলম, একটা ভয়ঙ্কর পরিস্থিতি আবারও নেপালে, সেই বিধ্বংসী বিপর্যয়। একের পর এক মানুষের মৃত্যুর খবর আসছে। বহু মানুষ, কত না মানুষ নিখোঁজ। এই পরিস্থিতি কি আপডেট, কিভাবে উদ্ধার কার্য এখনো পর্যন্ত ঝাঁপিয়ে পড়েছে প্রশাসন? একেবারে শর্মিষ্ঠা, দেখো এখনো পর্যন্ত যেমন কিছুক্ষণ আগে তুমি যেমন বলছিলে যে 8 জন মৃত, কিন্তু 8 জন মৃত নয়, এই মুহূর্তে কিন্তু যে খবর জানা যাচ্ছে তাতে কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে 16 জন মৃতের কথা বলা হয়েছে, কিন্তু মৃতের সংখ্যাটা শতাধিক রয়েছে বলে বেসরকারি সূত্র মারফত জানা যাচ্ছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে, বহু মানুষ নিখোঁজ হয়ে গেছে, এবং তার মধ্যে 33 জন নিরাপত্তা বাহিনী রয়েছে। তারাও কিন্তু একেবারে নিখোঁজ হয়ে রয়েছে। তিব্বত সীমান্তের যে ভূতকেশী নদী, সেই ভূতকেশী নদীতে হঠাৎ করে যে এইভাবে নিয়ে জল বেড়ে যায়, তার জন্য কিন্তু নেপাল প্রশাসন যেমনটা জানাচ্ছে যে বৃষ্টি হয়নি, আর প্রতিদিনের মতোই কিন্তু রোদ ঝলমলে একেবারে দিন ছিল। রোদ ঝলমলে দিনে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে নিয়ে তাদের কাজকর্ম সমস্ত কিছু করতে কিন্তু বেরিয়েছিল, এবং তারপরে কিন্তু একটা ভয়ঙ্কর একটা গর্জন, সে আওয়াজ হঠাৎ করে নিয়ে কানে আসে, এবং তারপরে কিন্তু মুহূর্তের মধ্যে ভাসিয়ে নিয়ে যায় একেবারে নেপালের গ্রাম, একেবারে পাহাড় ধুয়ে মুছে গেছে। যেমনটা নেপাল প্রশাসনের সূত্রে জানা যাচ্ছে যে এটা কিন্তু কোনো এই বৃষ্টি নয়, বরং এটা একটা যে ড্যাম রয়েছিল, সেই ড্যাম থেকে হয় জল ছাড়া হয়েছে বা সেটা ভেঙে গেছে। এমন পরিস্থিতির জন্যই কিন্তু হঠাৎ করে নিয়ে এই জল চলে আসে, এবং নেপালের এই এতটা বড় ক্ষতি হয়েছে। এবং একইভাবে নিয়ে কিন্তু শর্মিষ্ঠা, সবচাইতে বড় যে আশঙ্কা, সেটা কিন্তু নেপালের যেমন হরপাবানের এই পরিস্থিতি যখন হয়ে রয়েছে, সে সময় নেপালের এই ভূতকেশী নদীর পর সেই জল কিন্তু ত্রিশুলী নদী দিয়ে, সেটা গণ্ডক, বিহারের গণ্ডক নদী দিয়ে সেটা যাবে, এবং গণ্ডক নদী দিয়ে যাওয়ার সময় কিন্তু ইতিমধ্যেই বিহারে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এবং সে সময় কিন্তু যেমনটা বলা হচ্ছে যে প্রশাসনকে ইতিমধ্যেই কিন্তু প্রশাসনকে একেবারে সজাগ থাকতে বলা হয়েছে। এনডিআরএফ থেকে শুরু করে এসডিআরএফ প্রত্যেককে কিন্তু এই মুহূর্তে সজাগ থাকার কথা বলা হয়েছে। প্রশাসনের তরফ থেকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। যে সমস্ত এই গণ্ডক নদীর আশপাশে বা যে সমস্ত জায়গায় নিচু জলস্তর রয়েছে, যে সমস্ত কালভার্ট থেকে শুরু করে নিয়ে নদীর আশপাশের মানুষ, তাদেরকে সতর্ক করা হচ্ছে, এবং সেখান থেকে প্রয়োজনে সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। কারণ সেই জল যখন বিহার এলাকাতে যখন পৌঁছাবে, যে পরিস্থিতি আমরা নেপালের ছবি বিভিন্নভাবে দিয়ে আমরা নেপালের ছবি দেখাচ্ছি, সেই জল যখন বিহারের এই সমস্ত জায়গা দিয়ে যাবে, মুজফ্ফরপুর থেকে শুরু করে এই সমস্ত জায়গা দিয়ে যখন যাবে, সে সময় কিন্তু প্রায় 10 ফুট পর্যন্ত সেই জল উঠতে পারে, এবং তা আছড়ে পড়বে বলে নিয়ে আশঙ্কা করা হচ্ছে। সেই কারণেই কিন্তু হাই অ্যালার্ট হয়ে রয়েছে। অন্যদিকে নেপাল প্রশাসন ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তিনি জরুরি বৈঠক সম্পূর্ণ করেছেন। হেলিকপ্টার থেকে শুরু করে নিয়ে সেনা, সমস্ত কিছুতেই কিন্তু নেপালের এই ভয়াবহ যে বিপর্যয়, তার থেকে উদ্ধারের কিন্তু একটা চেষ্টা চালাচ্ছে। যারা আহত রয়েছে তাদেরকে সেখান থেকে হেলিকপ্টারে করেও কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে কাঠমান্ডুতে, সেখানে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। একইভাবে দিয়ে কিন্তু যারা হারিয়ে গেছে, এমনকি বিশাল পলি জমা পড়ে গেছে জল চলে যাওয়ার পর, সেই পলির নিচে যারা আটকে রয়েছে, সে সমস্ত তাদেরকে একটা উদ্ধারের চেষ্টা চলছে। অন্যদিকে একেবারে বাড়ি ঘর, যে সমস্ত উঁচু সে সমস্ত বিল্ডিং বাড়ি, সেই সমস্ত বিল্ডিং বাড়িও কিন্তু এই জলের তোরে একেবারে ভেঙে গেছে। সেই সমস্ত বাড়ি থেকে তাদেরকে উদ্ধার করার জন্য কিন্তু এই মুহূর্তে নেপাল প্রশাসন সমস্ত রকম চেষ্টা চালাচ্ছে। একদমই ঝিলাম, ধন্যবাদ জানাই তোমায়, কারণ সর্বশেষ একটা পরিস্থিতি আমরা বুঝে নেওয়ার চেষ্টা করলাম। তবে এখনো পর্যন্ত মৃতের সংখ্যাটা 8 বলা হলো, 16 জনের কমপক্ষে মৃতের সংখ্যা একটা বেসরকারি সূত্রে খবর আসছে। এখনো পর্যন্ত হতাহত বা সম্পত্তির যে ক্ষয়ক্ষতির হিসাব সুস্পষ্টভাবে আসা এখনো সম্ভব নয়। এবং তিব্বত সীমান্তবর্তী নেপালের একটা
অঞ্চলে এই হরপ্পা বান, যেখানে একটি গ্রাম নির্মীয়মান যে পরিকাঠামোগুলো সম্পূর্ণ একেবারে ভেসে গিয়েছে, ঘটনায় সব রকমভাবে নেপালের যে প্রশাসন সেগুলো পর্যন্ত খতিয়ে দেখা হচ্ছে। কার্যত হরপ্পা বানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক এলাকা। হেলিকপ্টার অবতরণ কঠিন হয়ে পড়ছে অন্তত পরিস্থিতি। কেন এই পরিস্থিতির সৃষ্টি হলো হঠাৎ এই হরপ্পা বান, অবশ্যই আমাদের একটু নজর থাকবে, একটু বিশ্লেষণের চেষ্টা করব। এবং নেপালের ভয়াবহ এই হরপ্পা বান নিয়ে ভারতের সতর্কতা। ভোতেকসি ত্রিশুলি নদীতে প্রবল জলস্রোত, উদ্বেগ তো বাড়ছে। নেপালের বন্যার জল গণ্ডক নদী পেরিয়ে বিহারে একটা নামার আশঙ্কা। পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ একাধিক এলাকা বিহারের এই যে জেলাগুলো রয়েছে, গোপালগঞ্জ, সারন, মুজফ্ফরপুর, নদীর জলস্তরের দিকে কিন্তু বিশেষ করে নজর রয়েছে বিহার প্রশাসনের। সীমান্তের দিকে নজর থাকছে, পরিস্থিতির দিকে কড়া নজর রয়েছে বিহার প্রশাসনের। আর এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সরাসরি বন্যার আশঙ্কা কম। উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর, বৃষ্টির ওপর নজর রাখছে প্রশাসন। নেপাল থেকে অতিরিক্ত জল নামলে গণ্ডকের জলস্তর বাড়ার সম্ভাবনা থাকছে। নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। নিচু এলাকাগুলো এড়িয়ে চলার কথা বলছে প্রশাসন। আগে ভাগে সতর্ক করার একটা চেষ্টা। এবং এই মুহূর্তে আলোচনার জন্য যাব আমাদের অতিথি ভূবিজ্ঞানী সুজীব কর আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমরা একটু পর্যালোচনা করার চেষ্টা করবো। সুজীববাবু নমস্কার জানাই, সিএনএ স্বাগত। সঙ্গে এই যে পরিস্থিতি, আচমকা এই হরপ্পা বান, যে পরিস্থিতি, অনেকের মৃত্যুর খবর স্বাভাবিক, অনেকের শতাধিকেরও বেশি যারা নিখোঁজ, এই সংখ্যাটা বাড়বে, কিন্তু আচমকা এই বিপর্যয়ের কারণটা কি মনে করেন? অ্যাকচুয়ালি দেখুন, এই মুহূর্তে দুটো তিনটে বিষয়ের উপরে গুরুত্ব দিচ্ছি আমরা। সঠিকভাবে এই মুহূর্তে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না, তবে মোস্ট প্রবাবলি গ্লেসিয়াল লেক আউটবাস্ট একটা বড় কারণ। এবং আপনারা জানেন ভালো করে, হিমালয় পার্বত্য অঞ্চলে, বিশেষত তিব্বতীয় হিমালয় এবং নেপাল হিমালয়ের যে সীমান্তবর্তী অঞ্চলগুলো, যখন থেকে বিশ্ব উষ্ণায়ন শুরু হয়েছে তখন ট্রিমেন্ডাস টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশনের ফলে হিমবাহের নিম্ন অববাহিকায় প্রচুর পরিমাণে লেক তৈরি হয়ে গেছিল। আমরা যেগুলোকে গ্লেসিয়াল লেক বলে থাকি, এই সমস্ত লেকগুলোর ওপরে হালকা বরফের আস্তরণ বা চাদর দিয়ে ঢাকা থাকে এবং তার উপরে অ্যাকচুয়ালি হিমবাহ অবস্থান করে। বেসিক্যালি আপনারা জানেন ভালো করে যে এই বিশ্ব উষ্ণায়নের প্রভাবে মৌসুমী বায়ু কিন্তু ভারতবর্ষে ভীষণভাবে অনিয়মিত অবস্থায় পৌঁছে গেছে। মৌসুমী বায়ু সক্রিয়ভাবে কাজ করতে পারছে না। যখন নিম্নচাপ হচ্ছে তখন নিম্নচাপের ফলে প্রবল জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করছে ভূমিভাগের মধ্যে, যার ফলে বৃষ্টিপাত অনিয়মিত। এবং এর প্রভাবেই কিন্তু উত্তর হিমালয় পার্বত্য অঞ্চলে, যেখানে এই সময় জেট বায়ু পৌঁছে যাওয়ার কথা, সেই জেট বায়ু পৌঁছতে পারেনি, যার ফলে হিমালয়ের উচ্চ উপত্যকায় এই সময় বেশ কিছু অঞ্চলে তুষারপাত ঘটার কথা। সেই তুষারপাতের সম্ভাবনা এবছর প্রায় নেই বলা যেতে পারে, অর্থাৎ এখনো পর্যন্ত তুষারপাত শুরু হয়নি, যার ফলে উচ্চ উপত্যকায় বিশেষত তিব্বতীয় হিমালয় অঞ্চলে হিমবাহগুলো তাদের স্টেবিলিটিকে হারিয়ে ফেলেছে, যার ফলে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে তাপমাত্রাগত বৃদ্ধি এই সমস্ত হিমবাহ বেশ কিছু অঞ্চলকে বিচ্ছিন্ন করে নিম্ন পাদদেশীয় অঞ্চলে অর্থাৎ নেপাল হিমালয় উপত্যকার দিকে ফেলে দেওয়ার একটা প্রচেষ্টা বা ঢাল বরাবর নেমে আসার একটা ঘটনা প্রতি মুহূর্তে ঘটছে, যার প্রভাবে যেটা হলো হিমবাহের নিম্ন উপত্যকায় যে ব্লকগুলো আছে অর্থাৎ যে গ্লেসিয়ার লেকগুলো আছে তাদের উপর আকস্মিকভাবে বরফ স্তূপের যে চাপ পড়ে যায়, তার ফলে এই লেকগুলো ফেটে যায়, আমরা বলি গ্লেসিয়ার লেক আউটবাস্ট। তার ফলে কিন্তু একসাথে প্রচুর পরিমাণে জল নিম্ন উপত্যকার দিকে নেমে আসে। তৃতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত অনিয়মিত, উত্তর ভারতে সাফিসিয়েন্টলি বৃষ্টিপাত হচ্ছে না, নেপালের সমস্ত জায়গায় ব্যালেন্স রেনফল হচ্ছে না, যার ফলে ভূমিভাগের যে আর্দ্রতা, সেই আর্দ্রতাকে রক্ষা করার জন্য এই সমস্ত গ্লেসিয়ার লেক থেকে জল নিম্ন অববাহিকার দিকে ভূমিভাগের অভ্যন্তর দিয়ে প্রবেশ করার চেষ্টা করে, যার ফলে প্রচুর পরিমাণে সলিফ্লাকশন ঘটে, অর্থাৎ অভ্যন্তরীণ যে কোমল শিলা, সেই শিলাগুলো জলে দ্রবীভূত অবস্থায় থেকে যায়। ফলে আকস্মিকভাবে যখন প্রচুর পরিমাণে জল একসাথে নিচের দিকে নামতে থাকে তখন ধৌত প্রক্রিয়ায় এই প্রচুর পলিরাশিও সেই জলের সাথে নেমে আসে, যার ফলে একটা কর্দম প্রবাহ তৈরি হয়।
অর্থাৎ যে জলটা প্রবাহিত হয়ে গেছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, তার সঙ্গে অত্যন্ত গভীর পলি স্তর নদী উপত্যকা অঞ্চলে এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে মূল ভূমিভাগকে আচ্ছাদিত করে ফেলেছে, যার ফলে এটা কিন্তু বেসিক্যালি হিমালয় পার্বত্য অঞ্চল যে আস্তে আস্তে ভঙ্গুর হয়ে যাচ্ছে, হিমালয় পার্বত্য অঞ্চল যে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, তার একটা কিন্তু বড় ইন্ডিকেশন। চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে এই ক্লক যে সমস্ত অঞ্চলে তৈরি হয় সেই সমস্ত অঞ্চলের লোয়ার গ্রাউন্ড অর্থাৎ নিম্ন অববাহিকা অঞ্চলগুলোকে প্রচুর পরিমাণে মেনটেন করা প্রয়োজন। তার কারণ উচ্চ উপত্যকায় ব্লক তৈরি হওয়ার অর্থ হচ্ছে উচ্চ উপত্যকা তার ভারসাম্যকে হারাতে শুরু করলো, নিম্ন উপত্যকার উপরে সে যে কোনো মুহূর্তে তার জলের ভান্ডার নিয়ে আলটিমেটলি ঝাঁপিয়ে পড়তে পারে। এই ধরনের ঘটনা কিন্তু আমরা এর আগে চামোলি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেখেছি, অর্থাৎ যোশীমঠে যে ঘটনা ঘটেছিল, এবং আলটিমেটলি নেপাল হিমালয় পার্বত্য অঞ্চলেও যে ঘটনা ঘটলো, বিষয়টা কিন্তু প্রায় একই রকম। এবং শুধু তাই নয়, ভোতে, ত্রিশুলি এবং গণ্ডকী এই সমস্ত অঞ্চলগুলোতে বেশ কয়েকটা জলাধার আছে। সেই সমস্ত জলাধারের উপরে যখন এই প্রচুর ব্লকের জল আলটিমেটলি একসাথে এসে ঝাঁপিয়ে পড়ে, তখন কিন্তু সেই জলাধারগুলো কিন্তু ক্র্যাক করে যায় বা ফেটে যায়, এবং সেখান থেকেও জল কিন্তু একই সাথে নিচের দিকে নামতে শুরু করে, যার ফলে এটা একটা আনরেস্ট্রিক্টেড ফ্লো, এটাকে নিয়ন্ত্রণ করা কোনোভাবে সম্ভব নয়। এবং বেসিক্যালি এটা যে দীর্ঘদিন ধরে একটা আনপ্ল্যান্ড গ্রোথ এবং ডেভেলপমেন্ট ওই অঞ্চলটাতে চলছে, এটা কিন্তু তার একটা বড় ইন্ডিকেশন। এবং এটা কিন্তু ইন্ডিকেট করছে শুধুমাত্র নেপাল হিমালয় নয়, মধ্য হিমালয় এবং উচ্চ হিমালয়ের এই ট্রানজিশন জোনে এই ধরনের ব্লক সংঘটিত হওয়ার অর্থ হলো আমাদের সিকিম, ভুটান, অরুণাচল হিমালয়ে যে কোনো মুহূর্তে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এবং আরেকটা যেটা বড় বিষয় সেটা হচ্ছে হিমালয়ের যে জলস্তর, সেই জলস্তরের কনস্ট্যান্ট ফ্লাকচুয়েশনের ফলে শিলাস্তর বারবার সংকুচিত এবং প্রসারিত হওয়ার ফলে আকস্মিকভাবে এই জল প্রবাহের দ্বারা প্রচুর পরিমাণের যে মাড ফ্লো, এটা কিন্তু বেসিক্যালি হিমালয়ের ব্যালেন্সটা যে নষ্ট হয়ে গেছে সেটাকে ইন্ডিকেট করছে। সুদীপবাবু, একটা প্রশ্ন রাখি, আপনি যা বললেন খুব সুন্দরভাবে বোঝাচ্ছিলেন, শোনার চেষ্টা করছিলেন, আমাদের দর্শকরা শুনছিল। বিষয় হচ্ছে আজকে যে খবর আমি কিছুক্ষণ আগে দেখছিলাম যে ওয়েদার বা সেখানকার আবহাওয়া যে খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তা নয়, একটা রোদ ঝলমলে দিন ছিল, এরকম একটা রোদ ঝলমলে দিনে আচমকাই হরপা বান, মানে সত্যি কি হরপা বানের ক্ষেত্রে একেবারে আনপ্রেডিক্টেবল হয়ে পড়ছে গোটা বিষয়টা। কারণ কিছুদিন আগে আমরা কাশ্মীর, রাজৌরি সেক্টর, অরুণাচল প্রদেশ, একের পর জোজিলায় যেভাবে আমরা হরপা বান দেখেছি, কিন্তু সেখানে একটা নন স্টপ একটা বৃষ্টি চলছিল। কিন্তু আজকে এরকম একটা দিনে এরকম হরপা বান সত্যি কি প্রেডিক্ট করা যাচ্ছে না? না, বেসিক্যালি দেখুন, আজকে যেটাকে আমরা হরপা বান এবং আলটিমেটলি এই ব্লকের প্রভাবটা একটা বিস্তীর্ণ অঞ্চলের উপরে যখন পড়ে, সেটা কিন্তু ওই অঞ্চলটাকে এমন ভাবে একটা কন্ডিশন আগে থেকে তৈরি করে, অর্থাৎ আকস্মিকভাবে বৃষ্টিপাত থেমে যাবে, টেম্পারেচার এক্সট্রিমলি ফ্ল্যাকচুয়েট করবে, অর্থাৎ আগের দিনের তাপমাত্রার সাথে পরের দিনের তাপমাত্রার পার্থক্য হতে পারে 10 থেকে 12 ডিগ্রি বা 15 ডিগ্রি সেলসিয়াস। এর ফলে যেটা হয়, ওপরের যে বরফ স্তূপ, সেই বরফ স্তূপ আচমকা ক্র্যাক করে এবং সেটা ক্র্যাক করে লোয়ার সারফেসের দিকে নেমে আসে, এবং যার ফলে আলটিমেটলি হয়টা কি, স্বাভাবিক অবস্থায় হিমালয় পার্বত্য অঞ্চলে যে উচ্চতায় হিমরেখা থাকে সেই উচ্চতা থেকে আকস্মিকভাবে হিমরেখা একসঙ্গে 400 থেকে 500 মিটার ওপরের দিকে উঠে যায় আচমকা টেম্পারেচার বৃদ্ধির ফলে। এই যে রোদ ঝলমলে অবস্থা ছিল, এর অর্থটাই হচ্ছে কিন্তু বেসিক্যালি টেম্পারেচার অ্যাব্রাপ্ট একটা চেঞ্জ হয়ে যাওয়া, এবং এর ফলেই কিন্তু আপার পার্ট থেকে লোয়ার পার্টের দিকে আইস শিট ক্র্যাক করে নেমে আসার একটা সম্ভাবনা তৈরি হয়। বেসিক্যালি কিন্তু আজকে নেপালের ক্ষেত্রে তাই ঘটেছে, এবং আপনারা জানেন ভালো করে এই সময় নিম্নচাপ অত্যন্ত দ্রুত গতিতে প্রসিদ্ধ করছে। আরো হয়তো 12 থেকে 14 ঘন্টা পরে নেপাল হিমালয় পার্বত্য অঞ্চলে প্রবল বৃষ্টিপাত শুরু হবে। তার আগেই যে ব্লকটা ঘটে গেল, এটা কিন্তু ইন্ডিকেট করছে যে ওই অঞ্চল থেকে প্রচুর পরিমাণে সয়েল লস হলো, এবং বিস্তীর্ণ অঞ্চল থেকে হিমবাহ
ধসে পড়লো, তার মানে সারফেস তার ব্যালেন্সটাকে হারিয়ে ফেললো। এর ফলে অদূর ভবিষ্যতে কিন্তু এই অঞ্চল পুনরায় ভূমিকম্পের দ্বারা প্রভাবিত হবে, ল্যান্ডস্লাইডের দ্বারা প্রভাবিত হবে এবং পুনরায় আবার নদীখাতের মধ্যে এই ধরনের ঝড় নেমে আসার সম্ভাবনা তৈরি হবে। একদমই সুচিবাবু, আপনি অবশ্যই ভূমিকম্পের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেন। আমরা ভুলে যাইনি 2015-র কথা এবং যে নেপালে ভয়ঙ্কর ভূমিকম্পের চেহারাটা গোটা বিশ্ব দেখেছে আজও দগদগে ঘা। একটু সঙ্গে থাকা অনুরোধ করি, আমরা এই খবরে ফিরবো একটা বিরতির পর, আবারও ফিরছি কারণ ভারতেও বিভিন্ন ক্ষেত্রে যে নদ উপনদীগুলো রয়েছে সেখানেও সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে তখন আমরা নেপালের দিকে নজর রাখছিলাম। ইতিমধ্যে সরকারের তরফে নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার কথা বলা হচ্ছে, উঁচু জায়গায় চলে যাওয়ার কথা বলা হচ্ছে, যেগুলো খুব নর্মাল ভাবে যেগুলো করা হয় প্রশাসনের তরফে। কিন্তু একটা ভয়ানক বিপর্যয়ের ছবি, ভয়ানক খরপাবান এবং সতর্ক করা হচ্ছে। কিন্তু বিশেষ করে ভারতের কথাও বলতে হয় কারণ এখানের বেশ কিছু নদী বা উপনদীগুলো রয়েছে যে এই নদীর জল, বিশেষ করে ভোতেকশী নদীর যে জল, সেটা বিহারের গন্ডক নদীর সঙ্গে এসে মিশছে। তাই কিভাবে এখানে অন্তত সতর্কতা জারি করা হচ্ছে বা কতটা বিপদ থাকছে, যাব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথি ভূবিজ্ঞানী সুজীব কর রয়েছেন আমাদের সঙ্গে। সুজীববাবু, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, নেপালে যা হওয়ার হলো, কিন্তু বিষয় হচ্ছে এই যে ভোতেকশী নদীর যে উৎপত্তি, এটা তিব্বতে, কিন্তু এই নদীর একটা যেটা মূল অংশ একটা সীমান্ত দিয়ে বিহারের গন্ডক নদীর সঙ্গে মিশছে বলে আমি যতদূর জানি। তাহলে তো গন্ডক নদীতে একটা প্রবল স্রোত বা এটার কি কোনো ঝুঁকি থেকে যাচ্ছে? হ্যাঁ, বেসিক্যালি দেখুন, শুধুমাত্র গন্ডক নদী নয়, কোশি নদী, এই দুটো নদীর ক্ষেত্রে মূলত কিন্তু একটা ভয়ঙ্কর বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। তার কারণ হচ্ছে যে পরিমাণ জলধারা নিয়ে নামছে, এই জলধারার পরিমাণটা আকস্মিকভাবে ওয়াটার লেভেলকে 9 থেকে 10 ফিট এবং কোথাও কোথাও 11-12 পর্যন্ত হাইট বাড়িয়ে দিতে পারে। যার ফলে এই যে নদী দুটোর কথা বলছি, এই দুটো নদী উপত্যকা অঞ্চল কিন্তু যে কোনো সময় প্লাবিত হয়ে যেতে পারে। এবং শুধু তাই নয়, লোয়ার রিচ অফ হিমালয় অর্থাৎ নেপাল হিমালয়ের নিচের দিকটাতে কিন্তু এই মুহূর্তে প্রবল বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে, যার ফলে মোট যে পরিমাণ জল নিচের দিকে নেমে আসছে তার থেকে কিন্তু জলের পরিমাণ আরো দ্রুত বেড়ে যাবে। এবং দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে গ্লফ ঘটার ফলে আলটিমেটলি প্রচুর পরিমাণে সেডিমেন্ট নদী খাতগুলোতে জমে গেছে, যার ফলে নদীর যে জল ধারণ করার ক্ষমতা, এই ক্ষমতাটা কিন্তু অতিক্রম করে যাবে। তৃতীয় আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে স্বাভাবিকভাবে স্যাটেলাইট ফটোগ্রাফি থেকে আমরা সেটেলমেন্ট গুলোর যে অবস্থান স্বাভাবিকভাবে দেখতে পাই। বাস্তবিক ক্ষেত্রে ভূমিভাগে যখন সার্ভে করা হয় তখন দেখা যায় কিন্তু তাদের অবস্থান অন্য ধরনের, যার ফলে আলটিমেটলি যে পরিমাণ জলস্রোত নেমে আসছে তাতে কিন্তু লোয়ার রিচে প্রচুর জনবসতি ক্ষেত্র এর দ্বারা আক্রান্ত হতে পারে। উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চল, আক্রান্ত হতে পারে আমাদের বিহারের বিস্তীর্ণ অঞ্চল। এবং শুধু তাই নয়, এই টোটাল জলটাই ভাগীরথী হুগলি নদীর গতিপথ দিয়ে আলটিমেটলি কিন্তু বঙ্গোপসাগরের দিকে নেমে আসবে। ফলে এই টোটাল যে অঞ্চলটা, সেই অঞ্চলটা এর দ্বারা প্রভাবিত হতে পারে, আক্রান্ত হতে পারে। এবং ফারাক্কা ব্যারেজ এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে ওই অঞ্চলে, কারণ যে পরিমাণ সেডিমেন্ট লোড নিয়ে এই জলধারা নিচের দিকে নামছে, আপনারা জানেন ফারাক্কা ব্যারেজে প্রচুর পরিমাণে সেডিমেন্টেশনের ফলে ভয়ঙ্কর জলের ডাইভার্সিফিকেশনের একটা প্রচন্ড সমস্যা হয়। আর নতুন করে যদি সেখানে আবার প্রচুর পরিমাণে পলিরাশি চলে আসে, তাহলে ভবিষ্যতে কিন্তু এটা আরো বড়সড় একটা বিপর্যয়ের দিকে নিয়ে চলে যেতে পারে। ফলে সামগ্রিকভাবে এই গ্লফের ইম্প্যাক্ট কিন্তু চলতে থাকবে আগামী আরো প্রায় 5 থেকে 6 দিন পর্যন্ত। অর্থাৎ যে জলটা নামছে এটা বঙ্গোপসাগরে পৌঁছতে সময় লাগবে প্রায় 5 থেকে 6 দিন। সে পর্যন্ত কিন্তু যে কোনো সময় যে কোনো অঞ্চল এর দ্বারা বিপর্যস্ত হতে পারে। সুচিবাবু, এল নিনোর প্রভাব নিয়ে কোনো কথা বলার এতদিনে প্রত্যেকেই জেনে গেছে যে কি পরিমাণ একটা ওয়েদার চেঞ্জ হচ্ছে। বিষয় হচ্ছে লাগাতার বৃষ্টির জন্য একের পর এক ধস নামছে বিভিন্ন জায়গায়, একের পর এক হরপাবান, একের পর এক ল্যান্ডস্লাইডের ঘটনা বিভিন্ন ক্ষেত্রে। এই ক্ষেত্রে কি শুধুমাত্র এই ভৌগোলিক যে পরিকাঠামো, এটার ভিত কি এতটাই দুর্বল হয়ে গেছে যে একের পর এক খুব তাড়াতাড়ি মানে অনবরত এই ঘটনাগুলো ঘটছে? অ্যাকচুয়ালি বেসিক্যালি দেখুন, হিমালয় হচ্ছে নবীন ভঙ্গিল পর্বতমালা। আমরা বলি এখনো যে হিমালয় পর্বতের গঠন চলছে, এবং যে ধরনের শিলা প্রকৃতি দিয়ে হিমালয় তৈরি সেটা কিন্তু তুলনামূলকভাবে বন্ধুর এবং দীর্ঘদিন
ওয়েদারিং এর ফলে আস্তে আস্তে এই শিলাগুলো সমস্ত দুর্বল হয়ে গেছে। তারপরে হচ্ছে প্রচুর পরিমাণে হিউম্যান ইন্টারফেয়ারেন্স, মানুষের যে কার্যাবলী, প্রচুর পরিমাণে কনস্ট্রাকশন চলছে, রাস্তায় ভাইব্রেটিং গাড়ি ঘোড়া চলছে এবং তাদের যে কনস্ট্যান্ট ভাইব্রেশন, সেটা কিন্তু নেওয়ার মতো ক্ষমতা এই মিডল হিমালয় অঞ্চলের খুব একটা বেশি করে নেই। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আলটিমেটলি বিপর্যয়টা ঘটেছে মিডল হিমালয় এবং আপার হিমালয়ের সীমান্তবর্তী অঞ্চল। আপার হিমালয় এবং মিডল হিমালয়ের এই জায়গাটাতে বেসিক্যালি অধিকাংশ শিলা প্রকৃতি এখন মৃত্তিকা স্তরে কনভার্টেড। সুতরাং আমাদের কাছে এখন বড়সড় সমস্যা হলো হিমালয়ের সৌন্দর্যকে উপভোগ করা নয়, হিমালয়ের সাথে খাপ খাইয়ে মানুষকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, মানুষের বসতিকে কিভাবে বাঁচানো যায়, পরিকল্পনা গ্রহণ করতে হবে। হিমালয়কে বারংবার বিধ্বস্ত করছি, হিমালয়ের ক্ষতি করে ফেলছি এবং তার ফলে আলটিমেটলি এই ধরনের বড় বিপর্যয়গুলো বারংবার নেমে আসছে হিমালয়ের বিভিন্ন প্রান্তে। সুতরাং এই মুহূর্তে আমাদের কাছে সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে, এই বিপর্যস্ত হিমালয়কে আমাদেরকে বাঁচাতে হবে। এবং শুধু তাই নয়, নেপাল তো আমরা এখন একটা এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছি এই ধরনের ঘটনা। ভারতবর্ষের উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম, হিমালয়। সুজিত বাবু, একেবারে আমার শেষ প্রশ্ন থাকবে, কারণ খুব জানার দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি আমরা ফেস করছি, একটানাই হরপা মানে কত না গ্রাম, কত না এলাকা চলে যাচ্ছে, নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে আমাদের কি করণীয়? এই মুহূর্তে যেটা আমাদের অত্যন্ত দরকারি সেটা হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চলের বেসিক্যালি যে সমস্ত জায়গাগুলোতে স্লোপ সারফেস অর্থাৎ বেশ, সুজিত বাবু আমাদের সঙ্গে ছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আমাদের সামনে তুলে ধরছিলেন। সুজিত বাবু, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমরা অবশ্যই আরও একাধিক আপডেট নিয়ে ফিরবো, কারণ উদ্ধার কার্য এবং ত্রাণ কার্য অবশ্যই পাঠানোর চেষ্টা চলছে, কিন্তু ইতিমধ্যে সীমান্তবর্তী এলাকাগুলোর দিকেও ভারতেও বিশেষভাবে নজর রাখা হচ্ছে। সঙ্গে থাকুন, আবারও ফিরছি ব্রেকের পর।